পৃথিবীর গভীরতম এক জঙ্গলে বাস করে এমন কিছু ভয়ঙ্কর আদিবাসী যাদের জন্য মানুষই একমাত্র খাবার। তারা শরীর ছিঁড়ে ছিঁড়ে খায়, কোনো দয়া নেই, কোনো মায়া নেই। এই আদিম গোষ্ঠী কখনোই জানে না যে তাদের জঙ্গলের বাইরে আরো কোনো সভ্যতা আছে। তাদের কাছে জঙ্গলের বাইরে কিচ্ছু নেই, তারা নিজেরাই যেন পুরো পৃথিবী। কিন্তু একদিন এক মর্মান্তিক দুর্ঘটনায় একটি প্লেন ভেঙে পড়ে সেই রক্তপিপাসু আদিবাসীদের রাজত্বের ঠিক মাঝখানে। এরপর যা ঘটে তা যেন এক দুঃস্বপ্নেরও বাইরে। রক্ত, চিৎকার আর বেঁচে থাকার মরিয়া চেষ্টা। হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো সিনেস্কোপ বাংলা। আজ আমরা নিয়ে এসেছি ভয়ঙ্কর মুভি দ্য গ্রিন ইনফার্নোর সম্পূর্ণ ব্যাখ্যা। চলো যোগ দেই এই বিভীষিকাময় অভিযানে। মুভির শুরু হয় কলেজের কিছু তরুণ তরুণীর আন্দোলনের মাধ্যমে। তারা সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে অনশন করছিল। এর মাঝে আমরা দেখি জাস্টিন নামের একটা মেয়েকে, যার সঙ্গে আছে তার ঘনিষ্ঠ বান্ধবী ও আরেক ক্লাসমেট জোনা। জাস্টিনের বাবা একজন উচ্চ পদস্থ সরকারি আইনজীবী, যিনি জাতিসংঘের সঙ্গে যুক্ত। জাস্টিন মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগে আগ্রহী হয়, বিশেষ করে যখন আন্দোলনের নেতা আলহান্দ্রো তাকে আমন্ত্রণ জানায়। আলহান্দ্রো জানায় তারা একটি স্বেচ্ছাসেবী দল তৈরি করবে, যারা আমাজনের গভীর জঙ্গলে যাবে। সেখানে এক নির্মম কোম্পানি জঙ্গল কেটে ফেলার পরিকল্পনা করছে, যাতে সেখানকার আদিবাসী জনগোষ্ঠী তাদের বাসস্থান হারানোর ঝুঁকিতে পড়ে। এই দলটি গোপনে জঙ্গলের গভীরে প্রবেশ করে ভিডিও ছবি তুলে বিশ্ববাসীর সামনে তুলে ধরবে, যেন সে নির্মম কর্মকাণ্ড বন্ধ করা যায়। পরদিন আলহান্দ্রো সবাইকে অ্যামাজনের মানচিত্র দেখে পরিকল্পনা ব্যাখ্যা করে। তাদের নির্দিষ্ট একটি এলাকায় যেতে হবে, সতর্কতার সাথে কাজ করতে হবে এবং গোপন অবস্থান বজায় রেখে তথ্য সংগ্রহ করতে হবে। এই অভিযানের লক্ষ্য একটাই, আদিবাসীদের রক্ষা করা এবং প্রকৃতির ভারসাম্য বজায় রাখা। প্ল্যান ছিল খুব স্পষ্ট, জঙ্গলে লুকিয়ে থাকবে এবং অপেক্ষা করবে। যখন সে দুষ্ট কোম্পানির পাঠানো বুলডোজারগুলো গাছ কাটতে আসবে, তখন তারা ওই জঙ্গল ধ্বংসের লাইভ প্রমাণ তুলে ধরবে। সবার হাতে থাকবে ফোন, ভিডিও তুলবে, ছবি তুলবে। এই প্রমাণ যখন সবার সামনে আসবে, তখন সরকার বাধ্য হবে ওই আদিবাসীদের রক্ষা করতে, আর জঙ্গলটাও বেঁচে যাবে। সবকিছু ঠিকঠাক হওয়ার পর জাস্টিন তার বাবাকে বলে সে কয়েকদিনের জন্য ঘুরতে যাচ্ছে, কিন্তু কারা যাচ্ছে, কোথায় যাচ্ছে কিছুই জানায় না সে, কারণ সে জানতো বাবা সত্যিটা জানলে কখনোই যেতে দিবে না। পরিকল্পনা মতো তারা প্লেনে চড়ে রওনা হয়। গন্তব্য আমাজনের গভীর এক অংশ, যার নাম পেরু। পথে তাদের দেখা হয় এক ব্যক্তির সাথে, যার নাম কার্লোস। আলহান্দ্রো জানায় এই কার্লোসই তাদের মিশনের প্রধান স্পন্সর। আমাজন অভিযানের যাবতীয় খরচ, যাতায়াত সবকিছুই তার দায়িত্বে। কিন্তু জাস্টিনের মনে একটা সন্দেহ দানা বাঁধে, একটা মানুষ কেন বিনা স্বার্থে এত কিছু করছে? তবে তখন কারো কিছু ভাবার সময় নেই, কারণ সবার মন ভরা উত্তেজনা। প্লেন থেকে নেমে সবাই স্থানীয় গাড়িতে করে রওনা দেয় গভীর জঙ্গলের দিকে। চারদিকে বিস্ময়কর প্রাকৃতিক সৌন্দর্য, সবুজ পাহাড় আর ছোট ছোট আদিবাসী গ্রাম। তারা একটা হোটেল বুক করে বিশ্রাম নেয় এবং পরবর্তী পরিকল্পনা নিয়ে বসে। আলোচনায় ঠিক হয় সবার মোবাইল পুরো চার্জে রাখতে হবে, সতর্ক থাকতে হবে, কারণ কোম্পানির গাড়িতে থাকা লোকেরা হয়তো বন্দুকও আনতে পারে। আর গভীর জঙ্গলে ঢুকে ফটো এবং ভিডিও তোলার সময় অবশ্যই সাবধান থাকতে হয়। এরপর অভিযানের সদস্যরা সবাই মিলে একটা বিচে যায়। সেখান থেকে তারা একটি নৌকায় ওঠে। চারপাশে বিশাল নদী আর দূরে বিস্তৃত সবুজ অরণ্য। হ্যাঁ, এটা আমাজনের রহস্যময় জঙ্গল। প্রকৃতির মনোমুগ্ধকর সৌন্দর্য দেখতে দেখতে তারা পৌঁছায় পাহাড়ে ঘেরা গভীর জঙ্গলের এক প্রান্তে। এখানকার স্থানীয় মাঝিরাও কতটা সতর্ক তা বোঝা যায় যখন দেখা যায় তারা বন্দুক আর ধারালো অস্ত্র সঙ্গে রাখে। দলটি তাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছায়, পেরুর এক দুর্গম অংশে। নদীর ধারে নেমে তারা আগে থেকে প্রস্তুত করে রাখা ইউনিফর্ম পরে নেয়, যাতে দেখে মনে হয় তারাও এই কোম্পানির কর্মী। গাইড হিসেবে থাকা কার্লোস একটি ধারালো তরবারি হাতে নিয়ে পথ দেখাতে শুরু করে। সে সময় দেখা যায় গোপনে কোম্পানির কিছু লোক জঙ্গলে কাজ করছে। তাদের নজর এড়াতে সবাইকে মুখোশ পরতে বলে দলনেতা আলহান্দ্রো। এরপর তারা লুকিয়ে টেন্টের পেছনে গিয়ে নিজেদের শরীর শিকল দিয়ে বিভিন্ন জায়গায় আটকে ফেলে, যাতে কোনো বিপদের সময় কেউ সহজে ধরে নিয়ে যেতে না পারে। মুখোশের মাধ্যমে তারা নিজেদের পরিচয় গোপন রাখে। তবে আনফর্চুনেটলি জাস্টিনের শিকলের তালা ঠিকভাবে আটকায় না। তাই সেই মুহূর্তে সবাই স্যাটেলাইট কানেক্টেড ফোনে ভিডিও করা শুরু করে এবং জঙ্গলে হওয়া বিস্ফোরণ ক্যামেরা বন্দী হয়। হঠাৎ কিছু বন্দুকধারী সেখানে আসে। সবাই নিজেদের আটকে রাখায় ধরা না পড়লেও জাস্টিন ধরা পড়ে যায়। তার মুখোশ খুলে নিয়ে ফোন ছিনিয়ে নেয় ওরা, এমনকি তার ফোনে গুলি করে দেয়। দলের বাকি সদস্যদের হুমকি দেওয়া হয়, যদি ভিডিও করা বন্ধ না করে তবে জাস্টিনকে মেরে ফেলা হবে। সে সময় আলহান্দ্রো একটি মেয়ে জানিয়ে দেয় জাস্টিনের বাবা জাতিসংঘের একজন উচ্চ পদস্থ আইনজীবী
এ কথা শুনে বন্দুকধারীরা কিছুটা ভয় পায়। এই সুযোগে স্যাটেলাইট ভিডিও ছড়িয়ে পড়ে আন্তর্জাতিক মিডিয়ায়। ফলে বন্দুকধারীরা শেষ পর্যন্ত সবাইকে ছেড়ে দেয়। এরপর পুলিশ এসে সবাইকে আটক করে নৌকায় তুলে নিয়ে যায় এয়ারপোর্টে। সেখানে দেখা যায় কার্লোস একজন পুলিশ অফিসারকে ঘুষি দিয়ে সবার পাসপোর্ট ফেরত নিয়ে নেয়। সবাই প্লেনে চড়ে ফিরে যায় এবং অনেকেই অভিযানের সফলতার জন্য উদযাপন করে। কিন্তু জাস্টিন এক কোণে চুপচাপ বসে থাকে। তার চোখে মুখে কষ্ট, কারণ এখন সে বুঝতে পারে তাকে শুধুমাত্র ব্যবহার করার জন্যই এই অভিযানে নেওয়া হয়েছে, যেন বিপদের সময় তার বাবার প্রভাব কাজে লাগানো যায়। এই উপলব্ধি তাকে মানসিকভাবে প্রচণ্ড ভেঙে দেয়। প্লেনটা যখন আমাজনের উপর দিয়ে উঠছিল, হঠাৎ করে এক অজানা যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। কিছুক্ষণের মধ্যেই সেটা নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে আছড়ে পড়ে। ভয়ঙ্কর দুর্ঘটনায় কেউ কেউ প্লেন থেকে ছিটকে পড়ে যায়। পাইলট ঘটনাস্থলেই মারা যায় এবং বেশ কয়েকজন সদস্য গুরুতরভাবে আহত হয়। কিছুজন মারা যায়, আর বাকি যারা বেঁচে থাকে তারা প্রচণ্ড আতঙ্কের মধ্যেও নিজেদের সামনে নিয়ে আশেপাশে গিয়ে জিপিএস খোঁজার চেষ্টা করে। আলহান্দ্রো সবাইকে বোঝায় তারা যদি ওই পুরনো কনস্ট্রাকশন সাইটের দিকে ফিরে যেতে পারে, তবে সেখানকার স্থানীয় লোকদের সহায়তায় তারা আবারও নিরাপদ অঞ্চলে পৌঁছাতে পারবে। ঠিক তখনই কোথা থেকে একটা তীর এসে ছুটে আসে। সবাই থমকে যায়। কে বা কারা তাদের লক্ষ্য করছে? পরক্ষণেই একের পর এক তীর এসে পড়তে থাকে। আলহান্দ্রোর গার্লফ্রেন্ড যখন তার কাছে আসে, তখন তার মাথায় এসে একটা তীর বিদ্ধ হয়, আর সে সেখানেই মারা যায়। দলের আরো কয়েকজন সদস্য নিহত হয়। এরপর অবশিষ্টরা তীরের আঘাতে অচেতন হয়ে পড়ে। চোখ খুলে তারা দেখে তাদেরকে নৌকায় করে কোথাও নিয়ে যাওয়া হচ্ছে। একসময় বুঝতে পারে তারা পড়েছে একদল লাল রঙের শরীর রাঙানো, প্রায় নগ্ন ও অদ্ভুত দেখতে মানুষের হাতে। আমাজনের গহীন জঙ্গলের এক আদিম গোষ্ঠী। এই মানুষগুলোর মুখে সভ্যতার কোনো ছাপ নেই, বরং তাদের মধ্যে রয়েছে হিংস্রতা আর আদিম উন্মাদনা। নতুন মানুষদের দেখে তারা যেন উল্লাসিত হয়ে পড়ে। গ্রামে পৌঁছানোর পর দেখা যায় পুরুষ ও নারী সবাই ছুটে আসে বন্দীদের দেখতে। কেউ তাদের গায়ে হাত বোলায়, কেউ দাঁতের ফাঁকে হাসে, যেন কোনো অজানা খাবার পেয়ে গেছে। এদিকে জাস্টিন এবং তার বন্ধুরা আতঙ্কে চিৎকার করতে থাকে, কেননা তারা দেখতে পায় এই গ্রামে মানুষের মাথা কেটে রাখা হয়েছে, লাঠিতে গেঁথে রাখা হয়েছে বিভিন্ন জায়গায়। এরা যে হিংস্র তা আর বলার অপেক্ষা রাখে না। গ্রামের কেন্দ্রে আসে গোষ্ঠীর রানী। তার গায়ে হলুদ রং, হাতে এক অদ্ভুত দণ্ড আর গায়ে বিচিত্র পোশাক। রানী ধীরে ধীরে বন্দীদের কাছে এসে তাদের মুখ, চোখ, গাল স্পর্শ করতে থাকে তার লম্বা নখ দিয়ে, যেন পরখ করছে কোনটা উপযুক্ত শিকার হবে। এরপর তারা সবার জন্য কাঠের খাঁচা তৈরি করে, কিন্তু জোনা নামের এক একজনকে আলাদা করে রাখা হয়। তাকে এক ধরনের পানীয় খাইয়ে অচেতন করা হয়। তারপর কয়েকজন তাকে ধরে রাখে, আর ঠিক তখনই রানী আসে এবং তার ধারালো নখ দিয়ে একে একে জোনার চোখ উপড়ে ফেলে। জোনা চিৎকার করতে থাকে মৃত্যু যন্ত্রণায়। বাকি বন্দীরা এবার বুঝতে পারে এই উপজাতি তাদের খাওয়ার জন্য ধরেছে। তারা কেবল শিকার নয়, বরং এখন পরিণত হয়েছে পিশাচদের খাবারে। কারণ যে জায়গাতে এখন তারা বন্দী হয়ে আছে সেটা একটা ভয়ঙ্কর আদিবাসী গোষ্ঠীর এলাকা। এই উপজাতিরা আমাজনের গভীর জঙ্গলের এক হিংস্র নরখাদক সম্প্রদায়, যাদের নাম ইয়াজেস। মানুষের মাংস খাওয়াই এদের সংস্কৃতির অংশ, আর বাইরে যে কেউ তাদের কাছে শুধু এক টুকরো খাবার। এরপর দেখা যায় এক মর্মান্তিক দৃশ্য। ওই আদিবাসী গোষ্ঠীর রানী বন্দি জোনাকে ধরে নিয়ে যায়। জোনার শরীরে কিছু অংশ তারা ছিঁড়ে খেতে শুরু করে। একে একে তার হাত পা কেটে নেওয়া হয়, আর চারপাশে থাকা আদিবাসীরা এক পৈশাচিক উল্লাসে মেতে ওঠে। জোনার সহযাত্রীদের সামনে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে, আর তারা শুধু অসহায়ভাবে তাকিয়ে থাকে। রানী এরপর জোনার কাটা মাথা সবাইকে দেখিয়ে এমনভাবে ধরে যেন সেটা তার জন্য একটা বিজয় ট্রফি। এরপর তারা জোনার শরীর থেকে রক্ত বের করে পান করে। এই আদিবাসীরা বাইরের মানুষকে নিজেদের জাতের বাইরের কিছু মনে করে। তাদের কাছে অন্যরা শুধুই খাবার। এদিকে রাতে আলহান্দ্রো তাদের সবাইকে চমকে দিয়ে একটা গোপন তথ্য শেয়ার করে। সে বলে তারা যেটা ভাবছিল, অর্থাৎ জঙ্গল বাঁচাতে এখানে এসেছে, তা পুরোপুরি মিথ্যে। আসল সত্যি হলো পেরুর এই জায়গাটা একটা কোম্পানির ফ্যাক্টরি গড়ে তুলছে। আরেকটা প্রতিদ্বন্দ্বী কোম্পানি চাচ্ছিল ওদের কাজে বাধা দিতে। সেজন্যই কোম্পানি কার্লোসকে টাকা দেয়, যাতে সে কিছু একটা অ্যাক্টিভিস্ট জোগাড় করে এখানে নাটকীয়ভাবে প্রতিবাদ করায়। উদ্দেশ্য ছিল এই কোম্পানির বদনাম করা, আর পরেই নিজেরাই সেই জায়গায় ফ্যাক্টরি শুরু করা। কার্লোস এই প্ল্যানের কথা আলেহান্দ্রোকে জানায়, আর টাকার বিনিময়ে আলেহান্দ্রোকে রাজি করানো যায়। এরপর সে জাস্টিন আর অন্যদেরকে বোঝায় যে ওরা এক মহৎ কাজ করতে যাচ্ছে, জঙ্গল রক্ষা ও আদিবাসীদের রক্ষা করা। কিন্তু বাস্তবতা ছিল তারা একটা বড় ষড়যন্ত্রের শিকার। পরদিন সকালে আদিবাসী রাজা খাঁচার সামনে আসে এবং তাদের দলের 6 জনের মধ্যে 3 জন মেয়েকে আলাদা করে নিয়ে যায়। এরপর একে একে তাদের পোশাক খুলে পরীক্ষা করা শুরু হয়,
কে কুমারী সেটা জানতে এই পরীক্ষা। দেখা যায় শুধু জাস্টিনই কুমারী, আর তাকেই একটা আলাদা ঘরে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে খাঁচার ভেতরে থাকা বাকি সদস্যরা পালানোর ছক কষে। তাদের কাছে থাকা একটা ফোনের রিংটোন বাজিয়ে দূরে ফেলে দেওয়া হয়, যাতে পাহারাদার আদিবাসীরা বিভ্রান্ত হয়ে সেদিকে যায়। এই সুযোগে দলের এক মেয়ে খাঁচা থেকে বেরিয়ে জঙ্গলের দিকে পালায়। অবাক করার মতো ঘটনা ঘটে এরপর। আদিবাসীরা জাস্টিনকে এক অদ্ভুত রূপে সাজিয়ে আবার বাকি সঙ্গীদের কাছে ফিরিয়ে আনে। সাদা রঙে মোড়া, মাথায় লাল টিপ। কিন্তু জাস্টিন কিছুই মনে করতে পারে না ঘরের ভেতর তার সঙ্গে ঠিক কি কি ঘটেছে, সেটা তার এখনও অজানা। এরপর আদিবাসীরা বাচ্চারা বন্দীদের জন্য কিছু খাবার নিয়ে আসে। যদিও সবাই হিংস্র, একটা বাচ্চা ছিল একটু আলাদা, নিরীহ আর কৌতূহলী টাইপের। জাস্টিনের সঙ্গে তার একটু যোগাযোগ হয়। জাস্টিন তার গলার বাঁশির আওয়াজ বাজিয়ে শোনায়, আর বাচ্চাটাও মন দিয়ে শোনে। এ সময় খাবার খাওয়ার সময় তাদের দলের একজন মেয়ে দেখে তারা খাবারের বাটিতে একটা চামড়ার টুকরো আর হাতে ট্যাটু আঁকা। সে চিনে ফেলে এটা সেই মেয়ের ট্যাটু যে কিছুক্ষণ আগে পালিয়ে গিয়েছে। মানে ওই মেয়েটাকে মেরে তার মাংস রান্না করে আবার বন্দীদেরই খাওয়ানো হচ্ছে। এমনকি আদিবাসী বাচ্চারাও সেই ট্যাটু করা চামড়া নিয়ে খেলা করছে। এই ভয়াবহ দৃশ্য দেখে সেই মেয়েটা মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়ে। সে বুঝতে পারে তার পরিণতিও হয়তো এমনই হবে। সেদিকে না গিয়ে সে নিজের খাবারের বাটি ভেঙে ধারালো অংশ দিয়ে নিজের গলা কেটে আত্মহত্যা করে। এই আত্মহত্যার পর বাকি সদস্যরা নিশ্চিত হয়ে যায় তাদের ভবিষ্যতেও এর চেয়ে আলাদা হবে না। তখন তারা একটি চালাকি করে, তাদের কাছে থাকা এক মাদক জাতীয় দ্রব্য ওই মৃতদেহের ভেতরে ঝুঁকিয়ে দেয়। উদ্দেশ্য একটাই, যখন আদিবাসীরা মেয়েটার দেহ রান্না করে খাবে তখন তারা সবাই সেন্সলেস হয়ে যাবে। পরদিন আদিবাসীরা রান্না করা খাবার মাংস খেয়ে সবাই সেন্স হারায়। এই সুযোগে জাস্টিন আর তার এক বন্ধু পালিয়ে যায়। তবে তাদের আরেক সঙ্গে পালাতে গেলে আলহান্দ্রো তাকে খাঁচায় আটকে দেয়, কারণ সে চায় না যে অন্য কেউ পালিয়ে গিয়ে আদিবাসীদের দৃষ্টি আকর্ষণ করুক। এরপর দেখা যায় জাস্টিন আর তার বন্ধু ড্যানিয়েল কোনো মতে সেই ভয়ঙ্কর জায়গা থেকে পালাতে সক্ষম হয়। যাকে আগে আলহান্দ্রো সেন্সলেস করে রেখেছিল সেই মানুষটাকে আদিবাসীরা ধরে ফেলে। এরপর তারা কি করে, তারা তাকে জীবন্ত অবস্থায় ধরে কাঁচা কাঁচা চিবিয়ে খেয়ে ফেলে। অন্যদিকে জাস্টিন আর ড্যানিয়েল নদীর ধারে এসে পৌঁছায়। হঠাৎ তারা দেখে নদীর ওপারে ধোঁয়া উঠছে, মানে নিশ্চয়ই সেখানে আগুন জ্বলছে। এই সুযোগে তারা জীবন বাজি রেখে খরস্রোতা নদীর সাঁতরে পার হয়ে জঙ্গলের আরেক পাশে চলে যায়। অনেক দূর হেঁটে তারা দেখতে পায় প্লেন দুর্ঘটনায় যারা মারা গিয়েছিল তাদের দেহগুলো লাঠি দিয়ে গেঁথে মাটিতে পুঁতে রাখা হয়েছে। সেই জায়গা থেকেই তারা একটা মৃতদেহের পকেটে রাখা জিপিএস খুঁজে পায়। এমন সময় একটা ফোন বাজে, মনে হয় মৃতদেহটার পকেটেই ছিল সেটা। ফোনটা বের করতে গিয়ে একটা লাশ জাস্টিনের উপর পড়ে। ড্যানিয়েল তাকে উদ্ধার করার চেষ্টা করতেই হঠাৎ করে সেখানেই হাজির হয় সেই ভয়ঙ্কর আদিবাসী। তারা আবারও জাস্টিন আর ড্যানিয়েলকে ধরে নিয়ে যায়। পরের দিন সকালবেলা দেখা যায় তারা আবার সে আদিবাসীদের গ্রামে বন্দী। ড্যানিয়েলকে তারা গাছের সঙ্গে বেঁধে ফেলে। আদিবাসী রাজা তার হাড়গোড় ভেঙে দেয় একে একে, তারপর তার শরীরে সবুজ কিছু একটা লাগানো হয়। এরপর আসে বিষাক্ত পিঁপড়া, যেগুলো ড্যানিয়েলের শরীরে ছেড়ে দেওয়া হয়। ড্যানিয়েল কষ্টে আর্তনাদ করতে থাকে, কিন্তু কিছুই করতে পারে না। অন্যদিকে আদিবাসী মহিলারা জাস্টিনকে নগ্ন করে তার শরীরে কিছু এক ধরনের সাদা রং মাখাতে থাকে। তাকে সাজিয়ে তোলে তাদের নিজেদের মতো করে। মহারানী একটি ধারালো অস্ত্র দিয়ে তার গোপনাঙ্গের দিকে এগিয়ে যেতে থাকে। তখনই হঠাৎ এক আদিবাসী বাচ্চা একটা কাটা মাথা নিয়ে এসে তাকে কিছু একটা বলে। এই ফাঁকে সেই বাচ্চা ছেলেটা জাস্টিনের হাতের রশিটা কেটে দেয়। তারপর জাস্টিন একজন আদিবাসী মহিলাকে ধাক্কা দিয়ে কোনো মতেই সেখান থেকে পালিয়ে যায়। সে ছুটে গিয়ে ড্যানিয়েলের কাছে পৌঁছে ফোনটা নেয়। তবে ড্যানিয়েল তখন আর বাঁচতে চায় না, সে মৃত্যুর প্রার্থনা করে। ঠিক তখনই সেই আদিবাসী বাচ্চা ছেলেটা ড্যানিয়েলকে কিছু একটা দিয়ে সেন্সলেস করে দেয় এবং তার গলায় ছুরি চালিয়ে দেয়। এদিকে আলহান্দ্রো, সেই স্বার্থপর লোকটা, আবারও জাস্টিনের কাছে অনুনয় করে তাকে বাঁচানোর জন্য। কিন্তু জাস্টিন এখন তার আসল রূপ দেখে ফেলেছে। এই বিপদের জন্য, এই মৃত্যুপরীতে আসার জন্য আলহেন্দ্রাই তো পুরোপুরি দায়ী। তাই জাস্টিন কোনো সাহায্য না করে সেখান থেকে চলে যায়। সেই বাচ্চা ছেলেটা এবার জাস্টিনকে পালানোর পথ দেখিয়ে দেয়। কৃতজ্ঞতা হিসেবে জাস্টিন তাকে তার বাঁশিটা উপহার হিসেবে দেয়। জঙ্গল পার হয়ে একটু দূরে এসেই জাস্টিন দেখতে পায় কোম্পানির কিছু লোক গুলি ছুটছে আদিবাসীদের দিকে। তারা জাস্টিনকে আদিবাসী ভেবে তাকেও গুলি করতে চায়। তখন জাস্টিন হাত তুলে ফোন দেখায়, যেটা দেখে তারা বোঝে যে সে আদিবাসী না। তারা তখন তাকে উদ্ধার করে নিয়ে যায়। এরপর হেলিকপ্টারে করে তাকে জঙ্গলের বাইরে নিয়ে আসা হয়। সেখানে জাস্টিনকে জিজ্ঞেস করা হয়, তোমার আর কেউ সঙ্গী বেঁচে আছে? জাস্টিন বলে, না, আমি একাই বেঁচে আছি, আর কেউ নেই। কিন্তু আমরা জানি আলহান্দ্রো তখনও বেঁচে আছে। তাহলে জাস্টিন কেন মিথ্যে বলল? কারণ একটাই, সে চায় আলহান্দ্রো নিজের কর্মফল পাক। তার এই স্বার্থপরতা, নিষ্ঠুরতা আর মিথ্যাচারের জন্য যেন সে আদিবাসীদের হাতেই শাস্তি পায়।
আলহান্দ্রো যখন আদিবাসীদের ডেরায় বসে থাকে আর হেলিকপ্টার আকাশে উড়ে যায়, ওর আর কিছুই করার থাকে না। শেষ দৃশ্য দেখা যায়, জাস্টিনকে জিজ্ঞেস করা হচ্ছে আদিবাসীদের সম্পর্কে, তারা কেমন, তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া উচিত। কিন্তু জাস্টিন কিছুই বলে না। সে বলে, আমার বন্ধুরা সবাই দুর্ঘটনায় মারা গেছে, আমি ভাগ্যক্রমে বেঁচে গেছি, আদিবাসীরা আমাকে খুব যত্ন করে রেখেছে। কিন্তু সে কেন এমন মিথ্যে বলল? 3টা সম্ভাবনা থাকতে পারে। প্রথমত, জাস্টিন বুঝতে পেরেছিল আদিবাসীরা অসভ্য হলেও তারা নিজেরা জানেই না তারা কি করছে। তাদের সংস্কৃতি, তাদের পরিবেশেই তারা বড় হয়েছে। তাদের জন্য মানুষ খাওয়া আর পশু খাওয়ার মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। দ্বিতীয়ত, জাস্টিনকে বাঁচিয়েছিল সে আদিবাসী বাচ্চা ছেলেটা, তাই তার প্রতি একটা কৃতজ্ঞতা থেকে সে তাদের দোষ দেয়নি। তৃতীয়ত, যেভাবে আদিবাসীরা জাস্টিনকে সাদা রং মাখিয়ে সাজিয়েছিল, সেটার ফলে তার কিছু স্মৃতি হারিয়ে গিয়েছিল। হয়তো তারা জাস্টিনকেও কিছুটা তাদের মতো করে তুলেছিল। তুমি কি মনে করো, এই 3টের মধ্যে কোন কারণটা সবচেয়ে বেশি সম্ভব? অবশ্যই কমেন্ট করে জানিও। আরেকটা জিনিস খেয়াল করো, জাস্টিন চাইলে আলহেন্দ্রাকে নিয়ে এসে পুলিশে ধরিয়ে দিতে পারত, কিন্তু সে ইচ্ছে করেই তাকে রেখে এসেছে ওদের খাবার হিসেবে। তাহলে কি এটাই ছিল সে আদিবাসী বাচ্চাটার জন্য উপহার? যেটাই হোক, আলহেন্দ্রোর শাস্তি পাওয়ারই কথা ছিল, কারণ তার জন্যই তো কতগুলো নিরীহ প্রাণ বিনা কারণে মারা গেছে। আর এটাই ছিল দ্য গ্রিন ইনফার্নো মুভির কাহিনী এবং এক্সপ্লেনেশন। তোমার মতে জাস্টিন কি ঠিক কাজ করেছে? কমেন্টে জানাও তোমার মতামত। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আবারও দেখা হবে অন্য এক সিনেমার গল্প নিয়ে। ভালো থেকো, সিনেস্কোপ বাংলার সাথেই থেকো। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।